ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ইমানে হোসেন আল্লাহু রাহমানুর রহিম রহমাতুল্লাহ আলামিন। আজকে কথা বলবো যারা ইউরোপে আছেন, পর্তুগালে আছেন এবং ইউরোপের বিশেষ করে ইউরোপের অন্যান্য দেশে আছেন, আর তাদের উদ্দেশ্যে দুটি কথা। এটা আসলে হচ্ছে ডিপ্রেশন, হতাশা জনিত একটি ব্যাপার। আর এটি তাদের জন্য প্রযোজ্য যারা ইউরোপে আছেন, ইউরোপের যে কোনো দেশ হতে পারে। আপনি আছেন অর্থাৎ 5 বছর বৈধ, 7 বছর বৈধ, আপনি আবেদন করেছেন নাগরিকত্বের, আপনি নাগরিকত্বের পরের ধাপে যেতে পারতেছেন না। স্টেপ রয়েছে প্রত্যেকটা দেশেই, অনলাইনে থাকে প্রসেস। যেমন পর্তুগালের দুটি গল্প শোনাবো প্রথমে, তারপরে আসবো বিস্তারিত আলোচনায়। আমার একজন কলিগ, ইনি নন বাংলাদেশি না, উনি আক্ষেপ করে বলেছেন আমি গত 4 দিন ধরে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, বিপর্যস্ত। তাই আমি বললাম কেন, কি হলো হোয়াটসঅ্যাপ। তারপর উনি বললেন যে গত 4 দিন ধরে আমার কার্ডের মেয়াদ চলে গেছে। তো দেখেন, ওনার মাত্র 4 দিন কার্ড চলে গেছে, উনি ফিভারে ভুগতেছে, জ্বরে ভুগতেছে, মানসিক স্ট্রেসে আছে। উনি চেষ্টা করেছিল, আইআরএনের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, কিন্তু ওই আইআরএন কার্ড রিনিউর জন্য না, অর্থাৎ এটি প্রযোজ্য হবে শুধুমাত্র সিটিজেন কার্ড রিনিউয়ের জন্য পর্তুগালে। এখন আসি সেকেন্ড গল্প, এবং খুবই টাটকা গল্প। আমার এক স্বদেশি ভাই, উনি জাপানে ছিলেন, উনি কোটি ধরেন কয়েক কোটি টাকা, কয়েক লাখ টাকা, যাই বলি না কেন, উনি অর্থবিত্তের মালিক বাংলাদেশে। ওনার 2টা বাচ্চাও আছে দেশে। এখন ওনার যে বয়স, আমি অনুমান করলাম 55-এর নিচে হবে না। উনি এই অবস্থায় উনি পর্তুগালে গত 5 মাস আগে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে হচ্ছে মহাত্মা গান্ধী আইমা সেন্টারে। মহাত্মা গান্ধী আপনারা জানেন, লিসবনে যে আইমা রয়েছে, সেখানে অনেকেই বায়োমেট্রিক দিয়েছে, কিন্তু কারো ক্ষেত্রে 4 মাস 5 মাস এরকম গত হয়েছে, কিন্তু তারা কার্ড ইস্যু করতেছে না। বাট কার্ড ইস্যু করতেছে না বললে ভুল, সেটা করতেছে, বাট সীমিত পরিসরে, খুবই সীমিত পরিসরে। সেক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভাই, আমার উত্তর এটাই। তাহলে ঘটনা 2টা বললাম। এখন উনি 5 মাস অপেক্ষায়, উনি কার্ড পাচ্ছে না। উনি বলতেছি যে আমি কি দেশে চলে যাব কিনা, আপনার ভাবি বলছে যে আমি যদি চাই, আমি দেশে আসলে কোনো অসুবিধা নেই। তাই উনি বোঝাতে চাইলেন যে ওনার অর্থনৈতিক অবস্থা ভালো, বেশ ভালো, ওনার কোনো সমস্যা হবে না। আর যদি উনি দেশে নাও যায় তাও সমস্যা হবে না, ওনার ওয়াইফ ভালো মন মানসিকতার মানুষ, ঠিক আছে, সংসার গোছানো মানুষ আছে আর কি। তো এখন উনি বলতেছে এটা কোন ধরনের কথা, এই দেশের সরকার কী করতেছে। আক্ষেপটা বা আমার কোয়েশনটা করলো এটা, এই দেশের সরকার কী করতেছে, কেন মানুষের বায়োমেট্রিক দেওয়ার পরও এত লম্বা সময় নিচ্ছে, নতুন করে কার্ড দেওয়াটা কী জিনিস। তো আমি বললাম আপনাকে তো নতুন কার্ড দিবে, কার্ড রিনিউ তো দিচ্ছে না। কারো ক্ষেত্রে 2 বছর হয়ে গিয়া 1 বছর 2 বছরের কার্ডের মেয়াদ শেষ হয়ে, তার ক্ষেত্রে 3 বছরের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। তারপরে তারা কার্ড রিনিউর জন্য যাচ্ছে, কার্ড রিনিউ তারা গ্রহণ করতেছে না, রিনিউর অ্যাপ্লিকেশন গ্রহণ করতেছে না। আর আমি একজন মানুষের পার্টিকুলার নিয়ে, ডিটেলস নিয়ে, ডকুমেন্ট নিয়ে আমি আইআরএনে গিয়েছিলাম। তারপরে আইআরএন বলতেছে অন্য আইমাতে যোগাযোগ করার জন্য, অন্য আইআরএনে যোগাযোগ করার জন্য তারা দিবে না, তারা পারবে না, এখন পারবে না। তো আসলে সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো আইআরএন অফিস বা কোনো আইমা অফিসই আপনার আবেদনটি গ্রহণ করবে না। বর্তমান এই হলো পরিস্থিতি। তো কাজেই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। পর্তুগালে থাকেন আর ইউরোপের অন্যান্য দেশেই থাকেন, সবার ক্ষেত্রে একই অবস্থা। আরেকজন তৃতীয় গল্প বলবো, গল্প থেকে আমরা শিখে নেব আর কি, এই জন্য গল্পগুলো এখানে টেনে ধরছি। আরেক ভাই আমার অনেক পূর্ব পরিচিত, উনি ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলেন যে কোথায় গেলে শান্তি। আসলে কি ইউরোপে এমন, ওনার প্রশ্ন যে দেখেন, আমি ডেনমার্কে থেকেছি, আমি পোল্যান্ডে থেকেছি, আমি সম্ভবত ফ্রান্সে বা ইটালিতেও ছিল, আরও বেশ কয়েকটা দেশে ছিল, পর্তুগালেও জব করেছে। এখন উন্নত দেশগুলোতে আপনার আয়ের অনুযায়ী ব্যয় অনেক বেশি। দেখা গেছে একটা সেনজেন দেশের কথা উনি বলেছেন, সেখানে 1,500 ইউরো আপনার থাকা খাওয়া খরচই চলে যাবে। মোবাইল এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন, মোবাইল খরচ, মানে ইন্টারনেট খরচ, সব মিলিয়ে ঝিলিয়ে আর কি। ট্যাক্স তো আর কোম্পানি মালিকই দিবে। তারপরে ওনার 1,500 ইউরো চলে যাবে। এবার এই যে খরচ, বেতন যদি এখানে উনি 3,000 ইউরো, 3,500 ইউরো পায়, তো পর্তুগালে 870 ইউরো বেতন 2025 সালে। সেই টাকা দিয়ে
পর্তুগালের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে হাউজিং ক্রাইসিস। যারা ফ্যামিলি আনতে চান তারা ফ্যামিলি আনার আগে অবশ্যই 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 সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে যে ফ্যামিলি এদেশে এনে আপনি এখানে স্টে করতে পারবেন কিনা বা ভালো করে এখানে থাকতে পারবেন কিনা। না আপনার 5-6 মাস থাকার পরে আপনার ওয়াইফ বলবে আমি বাংলাদেশে ভালো ছিলাম, আমাকে দেশে দিয়ে আসো। এই পরিস্থিতি যেন না হয়। আর সব কিছু ভেবেচিন্তে কাজ করবেন। আর যাদের খুব বেশি শখ বিদেশে আসার জন্য, আপনি একা এসে একা একা দেখুন পারেন কি না, নিজে কতটুকু কী করতে পারেন। আর ফ্যামিলি আনার আগে অবশ্যই স্টাডি করবেন, রিসার্চ করবেন, তারপরে আসবেন। এখানে এসে পর্তুগালে এসেই যে একটা আলিমেন্টারি দোকান দিয়ে আপনি দোকানের ভাড়া 850 ইউরো, তারপরে আদার এক্সপেন্স আছে, কন্টাবিলিস্টা মানে আমরা বলি অ্যাকাউন্টেন্ট যারা হিসাব করে দিবে, আপনার ট্যাক্সের হিসাবটা করে দিবে, তাদের খরচ আছে। তারপরে আপনি যদি স্টাফ রাখেন, স্টাফের বেতন দিতে হবে, স্টাফের ট্যাক্স দিতে হবে। তারপরে আরও অনেক ধরনের খরচ আছে, ফাইন্যান্সেও টাকা দিতে হয়, সোশ্যাল সিকিউরিটিতে টাকা দিতে হয়। ঠিক আছে, খরচের শেষ নাই ভাই। তো এগুলো সব কিছু হিসাব বিবেচনায় আপনাকে দেখতে হবে যে এখানে এসে আপনি ভালো কিছু করতে পারবেন কিনা, ভালো থাকবেন কিনা। এরপরে ফ্যামিলি এদেশে আনার চেষ্টা করবেন। অনেক ভাই ব্রাদার, কেন কথাটা বললাম, অনেক ভাই ব্রাদার বাংলাদেশে তারা এখানে এই দেশ চাইতেছে যে তারা ফ্যামিলি আনতে চায়। ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট কবে খুলবে তাদের আক্ষেপ বা প্রশ্ন একটাই। তো ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট কবে খুলবে, তারা ফ্যামিলির এদেশে পারমিশন নিয়ে ফ্যামিলি আনতে চায়। এই হলো ব্যাপার। তো ফ্যামিলি আনলে ফ্যামিলি এক্সপেন্সও বেড়ে যায়। একজন মানুষ এই খরচে মানে এই ইনকাম দিয়ে 900 ইউরো বা 1000 ইউরো আয় করে পর্তুগালে বা ইউরোপের অন্যান্য দেশে হোক, তাদের এই খরচ ব্যয়বার বহন করে ফ্যামিলি চালানো অনেক কঠিন। এই দেশে ইউরোপে এনে আমি সে কথা বলছি। তারপরে আপনি বলবেন যে আমার টাকা পয়সার দরকার নেই, আমার ইউরোপে আসা হলো দরকার। সেক্ষেত্রে ভিন্ন আপনি আসেন, আপনি এসে দেখেন কতটুকু কী করতে পারেন। আমার পরামর্শ হলো এই। আর আসার আগে অবশ্যই হিসাব করে আসবেন। যাদের বিস্তর টাকা পয়সা আছে তাদের ক্ষেত্রে ব্যতিক্রম। আর যারা ধার দেনা করে লোন করে আসবেন তারা সাবধান, তারা এই আলোচনা থেকে সাবধান হয়ে যান এখানে আসবেন কিনা। কারণ যারা অলরেডি ইউরোপে আছে ভাই, তাদের এই অবস্থা না বিশ্বাস উঠে গেছে অনেকের। অনেকেই চলে যেতে চায়, ইউরোপ ছেড়ে যেতে চায়, স্বদেশে ফিরতে চায়। আর সবারই একটি প্রশ্ন, আমি শান্তি কোথায় বা সুখ কোথায় পাবো সেটা জানি না। আল্লাহ কি আমার শান্তি দিবেন না, সুখ দিবেন না? আসলে আল্লাহ হচ্ছে পরম দাতা, দয়ালু এবং রিজিক দাতাও আল্লাহ। আকাশের তারকারাজি, জমিনের যত ধুলুকণা আছে, তার চেয়ে অধিক গুনাহ যদি কোনো বান্দা করে থাকে, সেটাও আল্লাহ তাআলা লা তাকনার, অর্থাৎ আপনার মানে অ্যারাবিক কথাটা আমার ঠিক মনে পড়তেছে না, বাট এটার উত্তর হচ্ছে আমার রহমত হতে তোমরা কখনো নিরাশ হইও না। আল্লাহ এই কথাই বলেছেন এই অ্যারাবিক সেন্টেন্সে। তো আল্লাহর রহমত অবশ্যই নাজিল করবে, আমি সে দোয়া করি। হেদায়েত, রহমত এবং মাগফিরাত আমাদের ভাগিদার করবে। প্রত্যেকের জীবনে সুখ শান্তি, অনাবিল প্রশান্তি বয়ে আসুক, এই আলোচনার মাধ্যমে এটাই জানাচ্ছি। আর কথা হচ্ছে সবার জন্য দোয়া। আর প্ল্যান করবেন এই রূপে থাকতে গেলে, কিন্তু হতাশা করা যাবে না। অনেক হতাশা করে অনেক ভাই ব্রাদার অকালে মারা যাচ্ছে। মাঝে মধ্যে এরকম অ্যাক্সিডেন্টালি ডেথ ঘটে। হ্যাঁ, পর্তুগালের বেশ কয়েকটি ইনসিডেন্ট এরকম এসেছে, অল্প বয়সের মৃত্যু। তো আরও ইউরোপের অন্যান্য দেশেও একই অবস্থা। কেউ ফ্রান্সে, এক ভাই গল্প এরকম বললো যে ডেনমার্কে উনি আছেন, উনি প্যারালাইজ হয়ে গেছেন। উনি সে দেশে ফ্যামিলি নিছেন, বাচ্চা নিছেন, তারপর উনি প্যারালাইজ। তাইলে ওনার আয় রোজগার কোথায় গেলো, ওনার স্বপ্ন কোথায় গেলো ভাই? তো মাসের পর মাস উনি হসপিটালে পড়ে আছেন। তো সবাই যে যেখানে আছেন শান্তি মন থেকে আসতে হবে। হ্যাঁ, শান্তি কেউ আপনাকে দিবে না আল্লাহ ছাড়া। তো এটা আমাদের মানসিকতা স্ট্রং রাখতে হবে, দৃঢ় রাখতে হবে। এই পর্যন্ত যারা এই ব্লগটি দেখলেন, গল্প শুনলেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।